ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এই আইটি অফিসার এবং টেকনিক্যাল যারা কাজ করছেন তাদের ৩রা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ত্যাগ করতে হবে, কারণ তারা যে কাজগুলো করছে সেটা ভারতের গোয়েন্দা তথ্য অনুযায়ী সন্দেহজনক। সুতরাং এটি একটি বিষয়। এরপরে আরো আলোচনা হয়েছে যে ইন্ডিয়ান প্রতিনিধি দল খুব স্পষ্ট করে বলেছে যে আমাদের এই সব আলোচনায় আপনারা এমন কিছু বলবেন না, শেখ হাসিনা সংক্রান্ত এমন কিছু বলবেন না যেটা আমরা একদিকে যেমন বলতে পারি না, এবং যেটা শুনলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিব্রত বোধ করেন। এটা ইন্ডিয়ান প্রতিনিধি দলের পক্ষ থেকে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। ডক্টর খলিল কিন্তু একটা কথা বলেছেন যে অনওয়ার্ডস তিনি যতটা না ঢাকায় অফিস করবেন তার চেয়ে হয়তো বেশি অফিস থেকে কাতারেই করতে হতে পারে। তার মানে এই কাতারে আরো একাধিক বৈঠক হবে এবং ডিসেম্বরের প্রথম দিকেই আরো একটি বৈঠক আবার হওয়ার কথা। বাংলাদেশে তুরস্কের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে, এ ব্যাপারে একটা উদ্বেগ প্রকাশ করা হয় এবং তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পক্ষ থেকে বলা হয় যে বাংলাদেশে এই যে তুরস্ককে আনা, তুরস্কের অ্যাক্টিভিটিস এর পেছনে মূল ভূমিকা পালন করেছে জামাতে ইসলামী বাংলাদেশ। এটির জন্য আসলে ইউনূস সরকারের দায় খুব একটা বেশি না, জামাতি এই প্রসেসটাকে এনহ্যান্স করেছে আর কি। আর সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর এই মুহূর্তে ১২,৬২১ জন অফিসার এবং সৈন্য মিলিয়ে তারা রংপুর ডিভিশন এবং শিলিগুড়ির কাছাকাছি লালমনিরহাট এই এরিয়ায় অবস্থান করছে, যেটি স্বাভাবিক সংখ্যার চাইতে অনেক বেশি বলে ভারতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এত সৈন্য সমাবেশের কারণটা কি? এবং একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ, মিয়ানমার এবং ভারত সীমান্তের যে কমন জায়গাটা আমাদের হিল ট্র্যাক্সের ওপারে, সেখানে গত ২১, ২৩, ২৪, ২৬শে নভেম্বর এবং আজকে সকালে ২৯শে নভেম্বর এই ৫ দিন ভারতের পক্ষ থেকে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ১১ জন নিহত হয়েছে। সো ভারত কিন্তু বাংলাদেশের সীমানা জুড়ে একটা সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে, প্লাস ওই যে ৩ দেশের সীমান্ত এলাকায় তারা সার্জিক্যাল স্ট্রাইক করছে। বাংলাদেশের সেনাবাহিনী এই মুহূর্তে ৩ ভাগে বিভক্ত। একটি অংশে রয়েছেন ওয়াকার, লেফটেন্যান্ট জেনারেল কামরুল, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর, আর একটা অংশের বাইরে থেকে কোঅর্ডিনেট করছেন যুদ্ধ অপরাধী গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার, যিনি একসময় বরখাস্ত হয়েছিলেন, ব্রিগেডিয়ার আজমি, এবং আরেকটি অংশ যারা মূলত প্রো ৭১ এবং প্রফেশনাল, যারা পেশাগতভাবে, তারা কোনো এই গোলাম আজমের ছেলে গ্রুপ বলেন বা ওয়াকারের গ্রুপ না, তারা একদম পেশাদার সেনাবাহিনী হিসেবে কাজ করছে, সেটি নিয়েও সেখানে আলোচনা হয়েছে। এবং একটু উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে এই যে মাঝে মধ্যে ডক্টর ইউনূস বিভিন্ন মিটিং টিটিং করেন, জাতীয় এই নিরাপত্তা উপদেষ্টা মিটিং করেন, এর মধ্য দিয়ে এক ধরনের সময় ক্ষেপণ করার একটা প্রবণতা ইউনূস সরকারের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যে ডক্টর ইউনূস চলে গেলে তার পরিবর্তে একটি সম্ভাব্য তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকবেন ৩ জন। সেই ৩ জনের নাম অবশ্য আমাকে বলা হয়নি, কারণ সেই নামটি প্রকাশ্যে এলে অনেক জটিলতা তৈরি হতে পারে। সব মিলিয়ে ১০-১৫ জনের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট গঠনের সম্ভাব্যতা নিয়ে সেই মিটিংয়ে আলোচনা হয়েছে এবং কাতারের এই বৈঠক থেকে দিল্লিতে শেখ হাসিনার কাছে ফোন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে ফোনে কোনো সাড়া মেলেনি। শেখ হাসিনার পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ডক্টর ইউনূস কিংবা ডক্টর খলিল তারা আগে ঠিক করুক তারা কি চায়, কারণ তারা সকালে এক কথা বলে, দুপুরে আর এক কথা বলে, বিকেলে আর এক কথা বলে, রাত্রে আর এক কথা বলে, অর্থাৎ তাদের কথা এবং কাজে কোনো মিল নেই। এবং এই যে সময় ক্ষেপণ করা, চলে বলে কৌশলে ক্ষমতা আঁকড়ে থাকা, এই অবস্থায় শেখ হাসিনা তাদের সাথে কথা বলতে আগ্রহী হননি এবং শেখ হাসিনার বার্তা ক্লিয়ার, ফার্স্ট ইউ ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। ভারতের পক্ষ থেকে
খুব নরম গরম মেসেজ দেওয়া হয়েছে এবং এ পর্যায়ে এটাও বলা হয়েছে যে যদি বাংলাদেশ এই শান্তি প্রতিষ্ঠায় জঙ্গিবাদ নিরসনে কাজ না করে তাহলে ভারতের পক্ষ থেকে পরবর্তী অ্যাকশন নেওয়া হবে। এদিকে আজকে বাংলাদেশের একটি মিডিয়ায় দেখলাম তারা খবর ছেপেছে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসির সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক। অনলাইন পত্রিকা ভার্সনে বলছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে শনিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডের 33 নম্বর সরকারি বাসভবনে। ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। সংশ্লিষ্ট সূত্র কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারত সফরের আলোচ্য বিষয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিষয় এবং আদালতের দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারকরণ ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এই বিষয়টি নিয়ে আমি খোঁজ নিয়েছি। এখানে বলেছে 33 নম্বর সরকারি বাসভবনে। কার সরকারি বাসভবন? ডক্টর খলিলুর রহমানের বাসা কি মিন্টো রোডে? ডক্টর খলিলুর রহমান ইস্কাটনে থাকেন। সুতরাং আমি জানি না, আমি অস্ট্রেলিয়ায় থেকে জানি ডক্টর খলিল ইস্কাটনে থাকেন, কিন্তু ঢাকার মিডিয়া জানে না যে 33 নম্বর মিন্টো রোডের সরকারি বাসভবনটা ডক্টর খলিলের না, যদিও তারা লিখছে সরকারি বাসভবন এবং নিউজ পড়ে মনে হচ্ছে এটা তারা মিন করেছেন ডক্টর খলিলের বাসভবন। এখানে আলোচনার যে মনের মাধুরী মিশিয়ে তারা বলেছেন এই আলোচনা হয়েছে, আসলে তাদের মধ্যে আজকে কোনো বৈঠক হয়নি। ডক্টর খলিল এবং ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে মূলত নিরাপত্তা ইস্যু নিয়ে এবং কিছু বিষয়ে অস্পষ্টতা ছিল, সেই বিষয়গুলো ক্লারিফাই করা হয়েছে। সেখানে দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে ফিরিয়ে আনা বা আরো স্পেসিফিক্যালি বললে শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান কামালকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো আলোচনা হয়নি। আমি খুব অবাক হয়েছি যে বাংলাদেশের মিডিয়া আজকাল কি পরিমাণ বাঙ্গি চাষ করতেছে, যে যখনই যে কোনো মিটিং হোক তারা একেবারে অবধারিতভাবে মিথ্যাচার করছে। এটি সাংবাদিকতার প্রতি আসলেই খুব অপমান। এবং অনেকেই আজকাল মনে করছে যে ঢাকা আর নিরাপদ শহর নেই, তো ঢাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ, সেটি নিয়েই ডক্টর খলিল এবং ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের মধ্যে আলোচনা হয়েছে। এবং আজকে সন্ধ্যায় অথবা কালকে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করতে পারেন, একটা সম্ভাবনা আছে। প্রিয় বন্ধুরা, কাতার বৈঠক থেকে আমরা একদম স্পেসিফিক কোনো কনক্লুশন পাইনি। কাতার বৈঠকটি যেটি ধারণা করছি যে আরো চলবে এবং বাংলাদেশের পরিবর্তনের বিষয়টা, এবং ঢাকা ওই যে বললাম নিরাপত্তাহীনতার শহর কেন হচ্ছে, কারণ এই ঢাকায় ওয়েস্টিনে একজন মার্কিন আন্ডারকভার কর্মকর্তা, তাকে হোটেল রুমে মৃত পাওয়া গেছে। আমরা ধারণা করছি তাকে হত্যা করা হতে পারে এবং আরো অনেক আন্ডারকভার লোকজনকে হত্যা করা হয়েছে, যে কারণে ঢাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। কাতারের দিকে নজর রাখতে হবে, কাতারেই হয়তো বাংলাদেশের অনেক কিছু ফাইনালি ফর্মুলেট হবে। আর ট্রেসি অ্যান্ড জ্যাকবসন এখন কিন্তু তার শেষ দিনগুলোতে আছে, সো ট্রেসি অ্যান্ড জ্যাকবসন নতুন করে আলাপ করবে এবং শেখ হাসিনার ফেরার ব্যাপারে আলাপ করবে, কিংবা ডক্টর খলিল ভারতিক এই আলোচনাগুলো সেটার জন্য ট্রেসির সাথে কথা বলবে, সেই অবস্থাটা নেই। বাংলাদেশের পরিস্থিতি যে বদলাচ্ছে, এই পরিবর্তনটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, সেটা আমাদের পক্ষে যাক। আর বিশ্বব্যাপী আওয়ামী লীগ নিয়ে আলোচনা, কাতার থেকে খলিলুর রহমান কি বার্তা নিয়ে এলেন, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। গতকালকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আওয়ামী লীগ ডিসেম্বরে বিজয় উৎসব করবে। বিজয় উৎসব কি উদ্দেশ্যে? এই যে আওয়ামী লীগ এই মুহূর্তে কাজকর্ম করতে পারছে না, আওয়ামী লীগ নির্বাচনে, আওয়ামী লীগকে সরকার প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, এই সব কিছু
ডিসেম্বরের যে কোনো সময় উন্মুক্ত হয়ে যাবে, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠে যাবে। এই আলামতটা আমি গতকালকেও খুব জোরালো ভাবে পেয়েছি, তার প্রেক্ষিতে ভিডিও দিয়েছি এবং আজকে আবারও কথা বলতে এলাম। বিশেষ করে এই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, আপনারা জানেন যে গত 25 নভেম্বর তিনি কাতার সফরে গিয়েছিলেন এবং কাতার থেকে তিনি গতকালকে দেশে ফিরে এসেছেন এবং খুব স্ট্রং বার্তা নিয়ে এসেছেন। কাতারেও আলোচনার মূল বিষয় ছিল কাতারের প্রাক্তন গোয়েন্দা প্রধান খুলাফি আওয়ামী লীগের নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে দোহায় আলোচনা করেছেন, এমন একটি শিরোনামও করেছে ভারতীয় একটি বার্তা সংস্থা গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী তার গতকালকের একটি স্টোরিতে। নর্থ ইস্ট নিউজের সেই স্টোরিতেও চন্দন নন্দী বলেছেন যে কাতারের শীর্ষ গোয়েন্দা প্রধানের সঙ্গে খলিলুর রহমানের আলাপ হয়েছে এবং শুধু তাই নয়, এই কাতার বৈঠকটির জন্য ভারত থেকে উড়ে গিয়েছিলেন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের শীর্ষ ব্যক্তিত্ব এবং সেখানে কাতারের প্রাক্তন গোয়েন্দা প্রধান, বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা এবং ভারতীয় শীর্ষ আধিকারিকের মধ্যে আলোচনা হয়েছে। শুধু তাই নয়, মার্কিন একাধিক শীর্ষ কর্মকর্তা, কাতারে অবস্থানরত একাধিক শীর্ষ কর্মকর্তার সাথে আলাপ হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, আওয়ামী লীগের পুনর্বাসন ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে রোহিঙ্গা পুনর্বাসন নিয়েও আলোচনা হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, বাংলাদেশ এবং ভারতের নিরাপত্তা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, ভারত সীমান্তে জঙ্গি তৎপরতা, জঙ্গি কার্যক্রম ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগ কিভাবে নির্বাচন করবে, নির্বাচনী প্রক্রিয়া এবং শুধু তাই নয়, ইউনূস সরকারের মেয়াদ নিয়েও আলোচনা হয়েছে এবং ইউনূস সরকার আগামী নির্বাচন করবে কি করবে না এগুলো নিয়েও আলোচনা হয়েছে। মোটামুটি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অন্যান্য সূত্র বলছে, নর্থ ইস্ট নিউজ বলছে, সবকিছু মিলে ইউনূস নির্বাচন করবে না, এটি মোটামুটি নিশ্চিত। এখন কি প্রক্রিয়া, কোন প্রক্রিয়ায় একটা তত্ত্বাবধায়ক সরকার হবে সেটি এখনো আলোচনাধীন, চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি। মার্কিন কর্মকর্তারা খলিলুর রহমানকে মোটামুটি বার্তা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে, সোজা কথা। এবং ভারতীয় কর্মকর্তারাও মোটামুটি চাপ দিয়েছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে সোজা কথা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। ভারত তো আর সরাসরি আওয়ামী লীগ বলে না, বিশেষ কোনো রাজনৈতিক দলের কথা বলে না, ভারত সবসময় যেটি বলে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে কিন্তু আওয়ামী লীগ। বারবার আওয়ামী লীগ বললে তাহলে ওই যে আমি যেভাবে বলি যে পুরো ভারত অল ইন্ডিয়া আওয়ামী লীগ করে, প্রকাশ্যে বলি কোন রকম রাগ ঢাক ছাড়া, ভারত তো এটা বলবে না, কিন্তু বাস্তবতা হচ্ছে পুরো ভারত আওয়ামী লীগ করে। ভারতীয় কর্মকর্তা যেটি বলেছে যে আওয়ামী লীগের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। মার্কিন কর্মকর্তারাও মোটামুটি একটা জায়গায় এসে যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে এবং কাতারের যে সাবেক গোয়েন্দা প্রধান তিনি এই বৈঠকগুলোর সমন্বয় করেছেন বলা যায়। দোহা বৈঠকের মূল বিষয় ছিল নির্বাচন অনুষ্ঠিত হলে তাতে আওয়ামী লীগের অংশগ্রহণ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন এমন একটি বার্তা ছিল। শুধু তাই নয়, আরো এই দোহা বৈঠক ছাড়াও কদিন আগে আপনারা জানেন যে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করে গেছেন এবং ভুটানের প্রধানমন্ত্রী গত 22শে নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে বার্তা দিয়েছেন যে সব দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন করতে হবে এবং ভারত যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর জোর দিয়ে আসছে তার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন এবং শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য সম্ভাব্য প্রক্রিয়া সম্পর্কেও ভারতীয় কর্মকর্তা খলিলুর রহমান এবং খোলাইফির মধ্যে বৈঠকে আলোচনা করা হয়। খোলাইফি বলতে কাতারের গোয়েন্দা প্রধান, অর্থাৎ চারিদিকে কিন্তু আওয়ামী লীগের অংশগ্রহণ আপনি আটকায় রাখবেন কিভাবে, দাবায় রাখবেন কিভাবে, যেভাবেই হোক আওয়ামী লীগের অংশগ্রহণ সহ আগামী নির্বাচনটা হবে, এই বার্তাটাই খলিলুর রহমান গতকালকে নিয়ে আসছেন কাতার থেকে। এবং আমরা এগুলো নভেম্বর মাস প্রায় শেষ দিকে চলে এসেছি, আরেকদিন আছে। আমি বারবার বলছি যে ডিসেম্বরে আওয়ামী লীগ বিজয় উৎসব করবে। এই বিজয় উৎসবের আলামত চারিদিক থেকে খবর পাওয়া যাচ্ছে, চারিদিকে বার্তা আসছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না। সেই বার্তাটাই নিয়ে এসছেন খলিলুর রহমানও
এখন দেখার বিষয় যে বিষয়গুলো আসলে কিভাবে হয়। খুব জটিল একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। ইউনূস সরকারের কিভাবে চলে যাওয়া, কিংবা ইউনূস সরকারের রিপ্লেস কিভাবে হবে, কিংবা তত্ত্বাবধায়ক সরকার হবে কিনা, বা তত্ত্বাবধায়ক সরকারের রায়টা তো দিয়েছে যে ওই যে লাস্ট যে রিভিউ এর রায় হয়েছে সেটি 14 থেকে। তার আগে কি সরকার হবে, কোন ফরম্যাটে সরকার হবে, কোন প্রক্রিয়ায় হবে, কিভাবে নির্বাচন হবে, কে নির্বাচন করবে, এই বিষয়গুলো আছে। এই বিষয়গুলো হয়তো আমরা ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যেই পরিষ্কার হয়ে যাব, কারণ প্রথমার্ধে তফসিল ঘোষণা ইত্যাদি বিভিন্ন বিষয় আছে, এগুলো খুব শীঘ্রই পরিষ্কার হবে। অর্থাৎ এ কথা পরিষ্কার যে আওয়ামী লীগ নিয়ে চারিদিকে আলাপ আলোচনা চলছে, এবং আওয়ামী লীগকে অংশগ্রহণ করবার বার্তা নিয়েই হাজির হলেন, দেশে ফিরলেন খলিলুর রহমান গতকালকে। এই মুহূর্তে এ পর্যন্ত।